আসসালামু আলাইকুম। দর্শক শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কনক সারোয়ার। আজকের অনুষ্ঠানে দর্শক শিরোনাম দেখে বুঝতে পারছেন যে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে এক ধরনের অ্যা আ মানে কি বলবো? এক ধরনের জটিলতা তৈরি করা হয়েছে। আজকে শিরোনামে আপনারা মোটামুটি একটি আভাস পাচ্ছেন যে ২ আসিফের পাতানো ফাঁদে ইশরাক হোসেন এবং গেজেট হয়ে তাকে শপথ পাঠ করানো হয়নি। এখন বলছে সময় শেষ। এবং আ ইশরাকের যারা অনুসারী আছেন ঢাকার আদিবাসী বা ঢাকারবাসী তাদের অনেকেই এখনো আন্দোলন করছেন। তারা অবস্থান নিয়েছেন। তো সব মিলিয়ে যে পরিস্থিতি এটি নিয়ে আমরা কথা বলব। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আ জনাব ইশরাক হোসেন। তিনি হচ্ছেন আপনাকে কি বলবো? আপনি হচ্ছেন আ নির্বাচিত মেয়র নাকি গেজেটেড মেয়র? মানে আপনি তো আপনি আমাকে ইশরাক বলেই ইশরাকই বলেন। না মেয়র মেয়র ইলেক্ট শব্দটার মেয়র প্রতি আমার ইলেক্টেড মানে একটা ঘৃণা চলে আসছে আরকি না যা নাটক হলো। আদালতের রায়ে মেয়র ইলেক্ট ইশরাক হোসেন আপনাকে স্বাগত জানাই। আ ১ম এ ইশরাক আমি একটু যেতে চাই যে আমাদের দর্শকদের অনেকে হয়তো একটু মানে এ অনেকের মানে নেগেটিভ প্রোপাগান্ডা, নেগেটিভ প্রচারণা আপনার বিষয়টা নিয়ে অনেক বেশি। বিশেষত আমাদের গণমাধ্যমে যে ফ্যাসিস্টদের যে দোসর বসে আছে তারাও স্পষ্টভাবে প্রকৃত বিষয়টাকে সামনে আনছে না। যেটি আমি গত বেশ কিছুদিন ধরে হ্যাঁ, পর্যবেক্ষণ করছিলাম। তো আজকে আসিফের একটা ইন্টারভিউ অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যিনি আ এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এলজিইডি তার একটি ইন্টারভিউ থেকেই যদি আমি বিশ্লেষণ করি দর্শকদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। আমি একটু যদি দেখাই দর্শক কালবেলা পত্রিকায় আজকে আসিফের একটি ইন্টারভিউ ছাপা হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা আ দক্ষিণ সিটির মেয়রের মেয়াদ শেষ, শপথ নেওয়ার সুযোগ নেই। তিনি আজকে এই কথা বলেছেন এবং আ তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ এই কথা বলেন এবং আমি যদি আপনাদেরকে ইন্টারভিউটা থেকে একটু পড়ে শোনাই, তিনি বলছেন যে, "আপনারা জানেন সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে গেছে। মেয়াদ শেষ হওয়ার পর আমাদের আর শপথ দেওয়ার সুযোগ নেই। যে পর্যবেক্ষণ দেওয়া হয়েছিল সে অনুযায়ী নির্বাচন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম। কিন্তু কমিশন নতুন করে সিদ্ধান্ত জানায়নি। তিনি বলেন নির্বাচন কমিশন বলছে তারা গেজেট প্রকাশ করেনি অথচ ১৫ দিন পর এসে জানিয়েছে তখন গেজেটের কার্যকারিতা শেষ হয়ে গেছে ২০ দিন পার হয়ে গেছে। একদিকে একটি অকার্যকর গেজেটকে আবার সিদ্ধান্ত হিসেবে ধরা হয়েছে। এটা আমাদের জন্য খুব বিভ্রান্তিকর। আসিফ বলছেন, আপিল বিভাগ যেভাবে পর্যবেক্ষণ দিয়েছে তাতে আমাদের সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়েছে। কারণ গেজেটটি কার্যকর থাকলে ২০ দিন আগে সেটি অকার্যকর হয়ে গেছে। আ অন্যদিকে আমাদের যে সিটি কর্পোরেশন তার মেয়াদও শেষ হয়ে গেছে। আমি নিজে আইনজ্ঞ না, তবে আমাদের মাননীয় আইন উপদেষ্টা বিষয়টি খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন। তিনি একজন প্রফেসর ও আইন বিশেষজ্ঞ। আইন মন্ত্রণালয় দেখেন। তিনি যেমন ব্যাখ্যা করেছেন, আমি যতটুকু বুঝেছি তাই বলেছি। তো ইরশাদ আইন আসিফ নজরুল সাহেব আইনজ্ঞ নন। তিনি আইনের একজন শিক্ষক এবং তিনি আন্তর্জাতিক রিভার লটা পড়ান। তো তাকে আইনজ্ঞ বলার মতো কোনো যৌক্তিকতা নাই। আইনজ্ঞ ছিলেন আমাদের হাসান আরিফ সাহেব। সাবেক রাইট। যিনি ইন্তেকাল করেছেন তিনি ছিলেন আইনজ্ঞ। জীবনের দীর্ঘ সময় তিনি আইন পেশায় ছিলেন, অ্যাটর্নি জেনারেল ছিলেন। তো আসিফের এই যে ব্যাখ্যা, এই তো মানে এই ব্যাখ্যাতে বোঝা যাচ্ছে যে গেজেট হওয়ার পরে আপনি শপথ নিলে হয়তো ২০ দিন মেয়র পদে থাকতে পারতেন। মানে মানে আইন ধরে। তো টোটাল বিষয়টাকে একটু ক্লিয়ার করবেন, একটু সংক্ষেপে একটু ক্লিয়ার করবেন তার এই বক্তব্য এবং আপনার বক্তব্যটা হুম, আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। জি। আচ্ছা, ধন্যবাদ কনক স্যার ভাই। অনেকদিন পর আপনার সাথে বিশেষ সময়ে আপনার সাথে ইন্টারভিউ দেওয়া হয় অ্যান্ড আই রিয়ালি এনজয় ইট। এবং আপনি সবসময় যে একেবারে সত্যটাকে, নির্মোহ সত্যটাকে তুলে ধরে আনেন এবং আপনার আজকের প্রোগ্রামটির যে হেডলাইনটি দেখে আমার কাছে মনে হচ্ছে যে আপনার সাথে পরে এই বিষয়ে আরো বিস্তারিত আমার জানার রয়েছে। কারণ আপনি অলরেডি ইনভেস্টিগেট করে ফেলেছেন। কনক ভাই আসলে আপনি যেটা পড়ে শোনালেন, এখন আপনি যদি আমার কাছে আইনি বিষয় জানতে চান, তাহলে আমাকে সেই গেজেট প্রকাশের আগ থেকে শুরু করে দীর্ঘ হয়তোবা পুরো সময়টা পেরিয়ে যাবে। আ তো আমি খালি এতটুকু বলব যে throughout the entire process, time to time আমাদের আইনজীবী প্যানেল রয়েছে।
আমাদের উচ্চ আদালতে আপনি জানেন ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন সাহেব, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার কাজল, আপনার নিম্ন আদালতেও আমাদের বিএনপির একটা বড় প্যানেলরা ছিলেন, তারাও নিয়মিত ব্রিফিং করে গিয়েছে। এবং এখানে আসলে আমি এতগুলো মানে ভুল ভাবে তথ্য উপস্থাপন করা হয়েছে যে আমি আসলে কোনটা উত্তর দিতে গিয়ে কোনটা দিব আমি বুঝে পাচ্ছি না। তবে নিশ্চয়ই এত বড় বড় যারা আইনজীবীরা রয়েছেন তারা নিশ্চয়ই একটা মিথ্যা সাফাই বা মিথ্যা জিনিস নিয়ে, বিশেষ করে একটা জিনিস যেটা ন্যাশনালি ফোকাসড হচ্ছে সেটা নিয়ে নিশ্চয়ই তারা ক্রমাগত ব্যাখ্যা দিয়ে যাবেন না, তাই না? তাই ওনার সর্বশেষ আমাদের ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন সহ সবাই বলেছেন সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের রায়টার পরে যে এখানে কোনো আইনগত বাধাই নাই। আর গ্যাজেট প্রকাশের পর থেকে কিভাবে সময় ক্ষেপণ করা হয়েছে, এবং গ্যাজেট প্রকাশের আগে যখন নির্বাচন কমিশনে আমরা প্রথম যখন রায়টি পেলাম ট্রাইব্যুনাল থেকে রায়টি রাইডারের মাধ্যমে ওইটা নির্বাচন কমিশনে পাঠানো হলো। নির্বাচন কমিশনে পাঠানোর পর থেকে কিন্তু মূলত এই যে এগুলো শুরু হলো, এবং আনঅফিসিয়ালি অনেক কিছুই আমি জানি যেগুলা আমি এখন হয়তো ওগুলোর তো প্রমাণ থাকে না, বাট নির্বাচন কমিশনের উপরে সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে। এটা নির্বাচন কমিশনের ভেতর থেকেই আমাকে হর্সেস কয়েকজন যারা থাকে, আমি এখন বলবো না, স্পেসিফাই করবো না, তাদের পক্ষ থেকে আমাকে সরাসরি বলা হয়েছে যে এটি আইন মন্ত্রণালয় পাঠানোর জন্য অন্তত 2 জন উপদেষ্টা তাদেরকে সরাসরি ফোনে কথা বলেছেন। যেই জাজ সাহেব এই আপনার ট্রাইব্যুনালের এই রায়টি দিয়েছেন তার সাথে আমার সরাসরি কোনোদিন কথা বলার সুযোগ হয় নাই। তবে আমি সমর্থিত এবং ভেরিফাইড সোর্স থেকে জানতে পেরেছি রায় দেওয়ার সাথে সাথেই বৈষম্য বিরোধী ছাত্র নেতা পরিচয়ে অনেকেই ফোন করে তাকে হুমকি ধামকিও দিয়েছে। আচ্ছা, এই গেল আপনার নির্বাচন কমিশন পর্যন্ত যাওয়ার বিষয়টি। কমিশনের উপরে বাধ্যবাধকতা ছিল যে 10 দিনের মধ্যে গেজেট পাবলিশ করতে হবে, এটা রায়ের একদম লাস্টের লাইনে লেখা রয়েছে। তো কমিশন যেটি বললাম যে আইন মন্ত্রণালয়ে পাঠানোর জন্য তাদের উপর চাপ প্রয়োগ করা হয় এবং তারা সেটি পাঠায়। হোয়ারাজ যেটা অলরেডি আদালত রায় দিয়ে দিয়েছে সেখানে আইন মন্ত্রণালয়ের কিন্তু কোনো মতামতের বিষয় থাকে না। আদালত বড় নাকি একটা মন্ত্রণালয় বড়? ডেফিনেটলি আদালত বড়। যদি তাদের কাছে মনে হতো যে এটাকে চ্যালেঞ্জ করার বিষয় রয়েছে, তারা কমিশন এটাকে চ্যালেঞ্জ করতো, বাট কমিশনের কিন্তু একটা নিজস্ব আইন শাখা রয়েছে এবং সেখানে ফরমার 2 জন না 3 জন ডিস্ট্রিক্ট লেভেল জাজ সাহেব সহ বড় বড় আইনজীবীরা সেখানে মতামত দিয়ে থাকেন। তো তারা কিন্তু এই জিনিসটাকে ভেটিং করে ওখান থেকেই তারা গ্যাজেট করে দেওয়ার মতো আলামত মানে সরি ওটাকে পেয়েছে, গ্যাজেট করার মতো পেয়েছে, কিন্তু তারপরও আইন মন্ত্রণালয় তাদেরকে পাঠাতে হয়। আইন মন্ত্রণালয় কিন্তু কোনোদিনও এটা মানে অফিসিয়ালি কোনো জবাব দেয় নাই, অফিসিয়ালি কোনো রিপ্লাই এটা দেয় নাই। কিন্তু যেই দিন গেজেটটা পাবলিশ হলো তার 3 ঘন্টা অতিবাহিত হলেই কিন্তু 10 দিনের যে মেয়াদ বেঁধে দেওয়া সেই মেয়াদটা অতিক্রম করতো, এবং আমাদের প্রস্তুতি ছিল যে আমরা কন্টেম্পট অফ কোর্টের দিকে যাব। সো এটা কিন্তু নির্বাচন কমিশনও জানতো, সো তারা গেজেট প্রকাশ করে দিয়েছে। গ্যাজেট প্রকাশ করার পরে এটা পাঠানো হয় পুরো ফাইলটা বিভিন্ন দপ্তরে, এর মধ্যে লোকাল গভর্নমেন্ট ডিভিশনে পাঠানো হয়। তো সিটি কর্পোরেশন আইন 2010 এবং স্থানীয় সরকার আইন 2009 এবং সিটি কর্পোরেশন আইন না বিধিমালা 2010, সেখানে আমি এটা পড়ে দেখেছি, স্পষ্টভাবে বলা আছে যে এটা শপথ গ্রহণ অনুষ্ঠানটি সম্পন্ন করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তো পরবর্তীতে আমি এটা ব্যাপারে খোঁজ নিয়ে দেখেছি পৃথিবীর বড় বড় দেশ যেমন আপনি লন্ডন বলেন, নিউ ইয়র্ক বলেন, মেজরিটি যে ডেভেলপ কান্ট্রি দেশগুলোয় মেয়র নির্বাচনে একজন প্রার্থী জিতে আসার পরে একজন ডিস্ট্রিক্ট জাজ তাকে শপথ পড়িয়ে দেয়, বা একজন সিনিয়র জাজ। হ্যাঁ, এটা অনলাইনে গেলেই পাওয়া যাবে। শুধু বিশ্বের অল্প কয়েকটি দেশ, এর মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, উগান্ডা এই ধরনের, এবং সম্ভবত ইন্ডিয়া হতে পারে, আমার ঠিক খেয়াল নাই, কয়েকটি দেশে স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ গ্রহণ অনুষ্ঠানটি সম্পন্ন করে। আচ্ছা, এইটা গেল একটা ব্যাকগ্রাউন্ড। স্থানীয় সরকার মন্ত্রণালয় যাওয়ার পরে আসল নাটকটি শুরু হয়। সেখানে
স্থানীয় সরকার মন্ত্রণালয় তারা আমার কাছে চিঠিগুলো সমস্ত কাগজপত্র আমি যে কোনো সূত্রে হোক পেয়েছি। তারা রীতিমতো একটা চিঠি লিখে নির্বাচন কমিশনকে তারা এক প্রকার তারা ধমকানোর সুরে চিঠিটা ছিল যে কেন তারা আপিল করলো না, এবং কয়েকটা গ্রাউন্ডও সেখানে লিখে দেওয়া হয়েছে। এবং আমার ধারণা যে হয়তো বা এখানে আইন মন্ত্রণালয়ের কোনো যোগ সাজস থাকতে পারে, তারা হয়তো এটা লিখে লিখে দিয়েছে যে এই গ্রাউন্ডে চিঠি। মানে মোট কথা পুরা উদ্দেশ্যটাই ছিল সময় ক্ষেপণ করে তারপরে যখন এই তাপসের যে প্রথম বোর্ড সভা সেটি 2nd of June 2020 হয়েছিল, মার্ক করেন, 2nd of June 2020। সিটি কর্পোরেশনের আইনে বলা আছে যে প্রথম বোর্ড সভা থেকে আপনার 5 বছর মেয়াদ শুরু হবে। নির্বাচন কিন্তু হয়েছিল 2020 ফেব্রুয়ারির 1 তারিখ, ঠিক আছে। গ্যাজেট পাবলিশ হয় তার 4-5 দিন পরে, কিন্তু তারপরে কোভিড এর কারণে ওরা শপথ নিতে পারে নাই। 2nd of June 2020 তাপস শপথ নেয়। তো ওদেরও টার্গেট ছিল যে যে করেই হোক 2nd of June আটকাইলে আরেকটা যখন মারপ্যাচে ফেলে এটাকে শেষ করে দিব। মূলত তারা প্রথমেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে ইশরাক হোসেনকে এখানে বসতে দেওয়া যাবে না, এটা তাদের পলিটিক্যাল পার্টি যেটা হয়েছে, তাদের সাথে সরকারের সিদ্ধান্ত হয়েছে বসতে দেওয়া যাবে না। এবং আমি যতটুকু বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, একটা কথা একটু অ্যাড করে নেই অপ্রাসঙ্গিক, বাট এনসিপি নামক যে দলটি হয়েছে, আমি কিন্তু তাদের ওয়ান অফ দ্য বিগেস্ট সমর্থক ছিলাম, এখনো আমি অনেকটা রয়েছি। এবং আমি চেয়েছি যে আওয়ামী লীগ ফ্যাসিবাদ শেষ হয়ে যাক, নিশ্চিহ্ন হয়ে যাক। এখানে নতুন ছাত্ররা আসছে, তারা একটা দল করবেন, জি, অপোনেন্ট তো লাগবে। আচ্ছা, যা সো ইশাক তাদের ধরেন আমি অনেকের সাথে কিন্তু আমার কথা হয়, তারাও হুম, কিন্তু আমাকে বিষয়টি নিশ্চিত করেছে যে এটা তাদের পলিটিক্যাল ডিসিশন ছিল শুরু থেকেই, একদম ডে 1 থেকেই, হ্যাঁ, সরকারের উচ্চ পর্যায় থেকে। সো কোনোভাবেই তারা আমাকে দিত না। তো এখন কনক ভাই, আমি বলতে গেলে অনেক বলতে পারবো, ওই তারিখে এটা হয়েছে, ওই তারিখে সেটা হয়েছে। আসিফ মোহাম্মদ শরীফ ভুঁইয়া অনেকগুলা ব্যাখ্যা দিয়েছেন, আইন উপদেষ্টা উনিও অনেকগুলা ব্যাখ্যা খালেদ মহিউদ্দিনের শোতে গিয়ে দিয়েছেন, কিন্তু একটার সাথে একটা কনফ্লিক্ট নেই। তো মোটা দাগে যদি বলি, একটা ব্যাখ্যা তারা প্রথম প্রথম ব্যবহার করছিল যে এটাকে যদি অ্যাকসেপ্ট করে তাহলে হাসিনার আমলে সব নির্বাচন নাকি বৈধ হয়ে যায়। কিন্তু বিষয়টা কিন্তু ঠিক তার উল্টা, তারা মুখে মুখে অবৈধ বলছে, আমি কিন্তু কোর্টে ফাইট করে এনে প্রমাণ করেছি হাসিনার রায়টা সময় ইলেকশনটা অবৈধ। এটা দালিলিক একটা প্রমাণ রয়েছে। এই মামলার 1 নম্বর আসামি হচ্ছে তাপস, 2 নম্বর হচ্ছে নুরুল হুদা। তাহলে আজকে কি দাঁড়ালো, এই সরকার তাপস এবং নুরুল হুদার পক্ষে কাজ করেছে, এটাই তো আলটিমেট রেজাল্টটা দাঁড়ালো নাকি? জি, আচ্ছা ভাই, আপনি সরি, আপনি একটা প্রশ্ন না না করছিলেন, প্লিজ আমার বলেন, সাথে আপনি বললে অনেক বলেন, বলা যাবে। আপনি শেষ তো করে নেন। তো মূলত বিষয়টা কিন্তু তাই দাঁড়ায়। আপনি হাসান আরিফ সাহেবের কথা তুললেন। হাসান আরিফ সাহেব একজন অ্যাটর্নি জেনারেল ছিলেন বাংলাদেশের। এটা কিন্তু সর্বোচ্চ মানে আইনি কর্মকর্তা। এটাকে এমন হেলাফেলার বিষয় না। উনি অবশ্যই সমস্ত আইনি বিষয়গুলা না, মানে এনশিওর করে ইশরাক সব। ইশরাক এই যে ধরেন হাসান আরিফ সাহেবের সময় কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনে সাদত সাহেব শপথ নিয়েছেন এবং দায়িত্ব পালন করছেন কোর্টের আদেশে। হুম, তো হুম, সেই জায়গাটা আমি আনতে চাচ্ছিলাম আরকি যে হাসান আরিফ সাহেবের মতো সিনিয়র মানে আসিফ যাকে আইনজ্ঞ বলার চেষ্টা করছেন, হাসান আরিফ সাহেবের যে জ্ঞান আইন সম্পর্কে বা বিশ্লেষণ সেই জায়গাটাই তো ওইটা তো হয়েছে। তো আপনার ক্ষেত্রে এই যে বাধা সৃষ্টি করা হুম, সেটা আমি জানতে হুম, চাচ্ছিলাম আরকি। জি। জি। আচ্ছা, হাসান আরিফ সাহেবের কি পরিণতি হয়েছে এটা কিন্তু একটা দেশবাসী জানে না, এবং আমার মনে হয় এটা আমরা ইগনোর করেছি ফর আ ভেরি লং টাইম। এটা আমাদের উচিত হয় নাই। শপথ পড়ানোর ৩ দিনের মাথায় এলজিআইডি মিনিস্ট্রি ওনার থেকে নিয়ে যাওয়া হয় এবং আসিফ মাহমুদকে দেওয়া হয়। এটা কি আপনারা জানেন? তিন রাইট। দিনের মাথায় একজন সিনিয়র মানুষ, কারণ তখন কিন্তু উপদেষ্টাদের একেকজনের ৪টা ৫টা করে মিনিস্ট্রি ছিল, হ্যাঁ? হুম, হুম, তো হুম। হাসান আরিফ সাহেব ওনার ৪টা না ৫টা এরকম ছিল। এলজিআইডি ওয়াজ ওয়ান অফ দেম। স্বাভাবিকভাবে এলজিআইডি ইজ লাইক দ্য লার্জেস্ট পলিটিক্যাল মিনিস্ট্রি। সিনিয়র একজন আইনজীবী মানুষকে দিয়েছে, এটাই স্বাভাবিক। উনি কেন শপথ পড়িয়েছেন বিএনপির প্রার্থীকে, ৩ দিনের মাথায় ওনার মিনিস্ট্রিটি নিয়ে যাওয়া হয়। উনি আজকে জীবিত নেই, উনি থাকলে হয়তো আজকে অনেক কিছু আমরা মন্তব্য ওনার থেকে হয়তো বা জানতে পেতাম। তো তখন ওইটা অলরেডি যেহেতু শপথ পড়ানো হয়ে গিয়েছে, তাই আর কিছু করার নাই, ওনাকে সরিয়ে দাও। আমার সময় আসলো যে শপথটাই পড়তে দেয়া যাবে না। এবং সিমিলার একটা কেস, একদম হুবহু সিমিলার কেস কিন্তু ঢাকার নর্থেরও রয়েছে। এবং এখন সেটা রায় হবে না। এটা স্পষ্ট সমস্ত ট্রাইব্যুনাল বলে দিয়েছে, ভাই আমরা এটা ধরবো না। মানে এইরকম আরকি বিষয়টা।
হ্যাঁ, মানে তো এখন আপনার বিষয়টা নিয়ে ইশরাক, আমার অবজারভেশন হচ্ছে আদালতের যে আদেশ, আদালতের আদেশ অনুযায়ী নির্বাচন কমিশনকে গেজেট করতে নির্বাচন কমিশন বাধ্য, এবং সে অনুযায়ী আপনাকে শপথ দিতে বাধ্য। কারণ না অফকোর্স। হলে এটা কন্টেম্পট অফ কোর্ট। একদম সহজ পরিষ্কার হিসাব আদালতের। আপনি যদি হাসিনা আমলের মতোই যদি আদালতকে আদেশ অমান্য করেন, বা হাসিনা আমলের মতোই যদি আইনি মার প্যাঁচে ফেলেন, যেটি আপনি বলছিলেন যে জি। কোনোভাবে ২রা জুন পার হয়ে গেলেই আর এটার কার্যকারিতা থাকে না, ওই জিনিসটার জন্য তারা এটাকে লম্বা মানে করে এইটা তাদের ইন্টারপ্রিটেশন, এটা নিয়েও আমার ব্যাখ্যা রয়েছে, বাট এখন আমি আর ওইসব ব্যাখ্যায় যাব না, বিকজ এখানে দে আর অ্যাট ফল্ট। হ্যাঁ, আমি কিন্তু টাইমলি সব করেছি, সো আমি যদি এখন আবার একটা আইনি লড়াই শুরু করি, আমি যদি আবার উচ্চ আদালতে গিয়ে ইয়ে করি, আমি শিওর আদালতও কনভিন্সড হবে এবং বলবে যে না ঠিক এটা তোমাদের দোষ, একে শপথ করতে দিতে হবে। বাট ওরা চাচ্ছিল যে আমি এইটাই করি, এইসবের মধ্যেই ব্যস্ত থাকি, না, এর এবং মধ্যে এবং পার হয়ে ধরেন যাবে। আমার আমার একটা অবজারভেশন হচ্ছে যে ধরেন আপনি এই এই হাসিনার ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আপনি একজন অ্যাক্টিভ মানুষ ছিলেন। আপনার যে বয়স বা এনসিপি তে যারা আছে তারা অলমোস্ট সমবয়সী বা একটু জুনিয়র সিনিয়র জুনিয়র। হুম। তো এবং ধরেন মাঝখানে আমরা দেখলাম যে যখন বিএনপির কেউ মনে করছিল যে আওয়ামী লীগের প্রতি একটু সফট টোন ইউজ করছিল, তখন আপনি কিন্তু আপনার জায়গাটা খুব কড়া টোনে ছিলেন। অলওয়েজ, নো, অলওয়েজ। কোনোভাবেই আওয়ামী লীগকে কোনো সুযোগ দেওয়া হবে না। তো জি। একটা ইয়াং একটা গ্রুপ তারা আপনার ব্যাপারে এই যে এনিমিটিটা করলো, এবং এর মধ্য দিয়ে কিন্তু আরেকটা বিষয় সামনে চলে আসছে যে এদেরকে চেয়ারে রেখে জাতীয় নির্বাচন আসলে কতটুকু সুষ্ঠু হবে। মানে ধরেন যে সিম্পল হুম, একটা মেয়র পদের জায়গাটায় তারা কনসিডার করতে পারছে না। সাদাত সাহেব হুম, শপথ নেওয়ার ৩ দিন পরে হুম। হাসান আরিফ সাহেবকে সরায় দেওয়া হইছে। আপনারটা আদালতের আদেশের পরে তারা নানা প্যাচ-পুচ খেলে এখন একটা অবস্থানে আসছে। তো আপনি কি মনে করেন যে এই আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া বা এদেরকে দেখে আ বা এই উপদেষ্টা পরিষদের অনেককেই রেখে নির্বাচনের ফলাফল বা নির্বাচন কি হতে পারে? হুম। আপনি কি মনে করেন? এখন আপনি মেইন পয়েন্টে এসেছেন, একদম মূল জায়গাটিতে এসেছেন। আসলে কমল ভাই দেখেন, আপনি যে আমাকে যতটুকু চেনেন, প্লাস আমারও যারা কাছের মানুষ ছিলেন, তারা কিন্তু ১ম বেশ অবাক হয়েছেন যে কি মানে আমি একটা সামান্য মেয়রের জন্যে কেন এরকম করছি? কারণ কোনদিনও আমি ক্ষমতালোভী ছিলাম না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। বিষয়টি কনফ্লিক্ট এর জায়গায় তখনই যায়, যখন আমি দেখলাম যে এক্সিকিউটিভ থেকে জুডিশিয়ারি নির্বাচন কমিশনের উপরে সরাসরি হস্তক্ষেপ করা হচ্ছে। তখনই আমি এটাকে চ্যালেঞ্জের জায়গায় নিলাম। কারণ তখনই আমার কাছে মনে হলো যে এখানে তো একটা দলের জন্যে বর্তমান যে সরকার ব্যবস্থা রয়েছে, সেই দলকে সুবিধা দেওয়ার জন্যে কাজ করছে। তার মানে আগামী নির্বাচনের সময়ও করবে। এটা আমি স্পষ্ট হয়ে গেলাম। তখনই আমি এটা নিয়ে আমার মানে আমার কথা বলা শুরু করলাম। আসলে এইখানে যে মেয়রের যে ইয়েটা হয়েছে, টু বি অনেস্ট আমাদের এখানে কোনোদিনও ইনটেনশন ছিল না যে এইখানে অফিস টেক আপ করার। এটা জাস্ট সেরেমনিয়াল হওয়ার কথা ছিল, টু মেক সিউর যে আমরা কাগজে কলমে আমি জিতেছি, এবং তাপস অবৈধভাবে যে আমার থেকে ফলাফল ছিনিয়ে নিয়ে গিয়েছিল, সেটা একটা জাস্টিস আমি পেয়েছি, এবং অন পেন অ্যান্ড পেপার তার নামটা থাকবে না। এটা একটা ইতিহাস হয়ে থাকবে। এতটুকুই ছিল আমাদের উদ্দেশ্য। যখনই তারা এটাকে নিয়ে বাধা দেয়া শুরু করলো, এবং আমি দেখলাম যে কি ব্যাপার, উপদেষ্টারা ফোন করছে, একে ফোন করছে, ওখানে বাধা দেওয়া হচ্ছে। তখনই এই জিনিসটা আমি একটা চ্যালেঞ্জ হিসেবে নিলাম। তখন আমি আমার পার্টির থেকে পরামর্শ নিলাম। তারাও খুব অবাক হলো, এবং আমি নিজে খুব অবাক হলাম যে আমার সাথে এই আচরণটা কেন? একটা ছোট্ট ঘটনা এখন মনে পড়ছে, আজকে একটু এড করতে চাই। আ যেদিন এই সরকার শপথ নেয়, সেইদিন আমরা সবাই বঙ্গভবনে ছিলাম। আমি সাথে অনেক দলের সব দলের নেতারা ছিলেন, আমিও ছিলাম, আমাদের দলেরও ছিলেন। তখন ২ জন ইয়াং ছাত্র উপদেষ্টার ব্যাপারে চারদিক থেকে, পেছন থেকে ক্রমাগত বিরূপ মন্তব্য আসছিল, ক্রমাগত। একমাত্র আমি সেদিন জোর গলায় আমি একটা দাবি করেছিলাম যে আমি একজনকেও বিশ্বাস করি না। যদি কেউ আমাদের এই স্পিরিট ধরে রাখতে পারে, তাইলে এই ২ জনকেই আমি বিশ্বাস করি। শেষমেশ এরা গিয়ে করবে না। হ্যাঁ? এবং তখন সবাই আমার উপরে বেশ, যেহেতু আমি একটু জোর দিয়ে গলায় কথা বলি, সবাই আমার উপর একটু বিরক্তই হয়েছিল। যাই হোক, ওটা অপ্রাসঙ্গিক। আমি মনে করি যে এখানে আপনি একটা শব্দ ইউজ করেছেন এনমিটি। আসলে আমি বলব না এনমিটির জায়গা নয়। এখানে অন্য আরো কোনো বিষয় থাকতে পারে। আরো বড় রাজনৈতিক, জাতীয় রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়।
বিভিন্ন বড় দলের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এটার সাথে জড়িয়ে পড়েছে। আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনীতি 5ই অগাস্টের পরে আমরা কিন্তু কোনো ওয়েস্টার্ন জাতিতে পরিণত হয়ে যায় নাই। আমাদের রাজনৈতিক বাস্তবতাটা কিন্তু সেই জায়গাতেই রয়েছে। অবশ্যই সেই বাস্তবতাটা আমরা পরিবর্তন চাই, কিন্তু সেটা এখন আমরা অর্জন করতে পারি নাই, ভবিষ্যতে আমরা করব। সেই বাস্তবতা হচ্ছে শক্তির রাজনীতি। মাঠে শক্তি বলতে আমি অস্ত্রের শক্তি বলছি না, জনশক্তি প্রদর্শনের মাঠে রাজনীতি। এবং যত নির্বাচনের সময় ঘনিয়ে আসবে তত কিন্তু এই জিনিসটা আরো বাড়বে, জি, ইন্টেন্সিফাই হবে। ইশাক, আমি আমি আসবো আপনার কাছে। একটি বিষয় একটু ক্লিয়ার হয়নি, যে আসিফ নজরুল বলছিল যে সরকার সকল স্থানীয় সরকার বাতিল করেছে। তো এই মুহূর্তে আহ, এটা সাংঘর্ষিক বা এরকম কিছু, হুম। এটা এটা আচ্ছা, এই, হ্যাঁ, জি বহুবার দিয়েছি এটার জবাব। কারণ এটা 10টা যে কারণ উল্লেখ করেছিল আসিফ মাহমুদ অনেক আগে, তখন আমি 10টাই একেবারে টু দা পয়েন্ট আমাদের আইনজীবীদের মাধ্যমে কথা বলে দিয়েছি। সেটা হলো তারা দুই দুই রকম ভাবে জিনিসটা বলে, আপনি খেয়াল করবেন। একবার বলে যে সমস্ত নির্বাচন বাতিল করা হয়েছে, আবার বলে যে সমস্ত স্থানীয় সরকার বাতিল করা হয়েছে। কোনটা করা হয়েছে? আমি চিঠিটা পড়ে দেখেছি। নির্বাচন তারা বাতিল করে না, ওইখানে নির্বাচন শব্দটা নেই। যেই সব মেয়ররা পালিয়ে গিয়েছিল, অনুপস্থিত ছিল সহ অন্যান্য, তাদেরকে তাদের পদ থেকে অপসারণ করা হয়েছে। ঠিক আছে, সেই মেয়রদের ক্ষেত্রে অ্যাপ্লাইড। আমি তো তখনও মেয়র হই নাই। আর আর যদি বলেও থাকে যে নির্বাচন বাতিল করেছে, কথার কথা, ফর এক্সাম্পল, তারপরেও আমার এই মামলা তো 2020 সালের 1 মার্চ করা। এটা তখন তো সাব জুডিস, আজকে সাব জুডিস করছে, এটা তো সাব জুডিস ছিল। এক্সিকিউটিভ ডিসিশনে তো ওই নির্বাচন বাতিল করতে পারেন না আনটিল এন্ড আনলেস কোর্টের ভার্ডিক্টটা আসে। আমি তো আইন অনুযায়ী 30 দিনের যে সময়সীমা থাকে তার মধ্যে আমি মামলাটি করেছিলাম। আরেকটি ব্যাখ্যা দেওয়া হয় যে আমরা বলে নির্বাচন অবৈধ বলেছি, এখন আবার এটা হতে যাচ্ছি। আমরা আমাদের যে মামলার আর্জিতে কিভাবে লিখেছি সেটি হলো গিয়ে আইনত আমাদেরকে আহ, সেই ব্যাখ্যাটি আমাদেরকে নিতে হবে। সেখানে আমরা ওই নির্বাচনের ফলাফল এবং তখন যে গ্যাজেটটি প্রকাশ করা হয়েছিল সেটিকে অবৈধ বলেছি, কারণ সেটিকে ম্যানিপুলেট করে জোর করে ঘোষণা করা হয়েছিল। আমি আপনাকে এখনো বলতে পারি আমাদের যে নির্বাচনের দিন বিকাল 4টার সময় ভোট গ্রহণ শেষ, সারাদিন যা হয়েছে তো হয়েছে। 4:30টায় আমি আমার বাসায় যাই এবং আমাদের ঢাকার 75টা ওয়ার্ডকে 4টা ভাগে বিভক্ত করে 4টা ডেস্ক বসানো হয়েছিল, যেখান থেকে সমস্ত কেন্দ্র থেকে ফোন করে আপনার ফলাফলগুলো আসবে। কিছু ফলাফল আমরা আসতে শুরু করলো 5টার পর থেকে। প্রত্যেকটা কেন্দ্রে আমি বিপুল ভোটে এগিয়েছিলাম, প্রত্যেকটা কেন্দ্রে। এরপরে 5:30 পৌনে 6টার দিকে হঠাৎ করে ফলাফল ঘোষণা বন্ধ করে দিল। ওই নির্বাচনটি হয়েছিল ইভিএম এ, এবং ইভিএম এ বলাই হয়েছিল 1 ঘন্টার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি রাত 1:30টার সময় গিয়ে ফলাফল ঘোষণা করা হয়। এবং যে ইভিএম এর যে পেপার ট্রেল, আমরা কিন্তু এগুলো সব আমার ইয়ের মধ্যে, মামলার মধ্যে আছে। আমরা চেয়েছি, কমিশন আমাদের দিতে পারে নাই, দেখাতে পারে নাই। কোথার থেকে দিবে? তারা ওটা দিলে তো যতটুকুই ভোট কাস্ট হয়েছে সেটাকেই মিলাতে তাদের রাত 11:30 করেছে। ভোট টার্ন আউট ওয়াজ ভেরি লো। ভেরি লো মানে কি, মানুষ ভোট কিন্তু তো বন্ধ করে দেওয়া হয়েছিল, 2 ঘন্টা খালি ওপেন ছিল, 9টা থেকে 10টা 11:30 পর্যন্ত। এরপর থেকে সব ভোট কিন্তু তালা মারা। ওই 2 ঘন্টার মধ্যেই 2,30,000-এর মতো ভোট কাস্ট হয়েছে, সেটাকে মেলাতে তাদের 11:30 পর্যন্ত লেগেছিল। এইসব বিষয় আমরা উত্থাপিত করে চ্যালেঞ্জ করেছিলাম এবং আইন অনুযায়ী মামলা ঠিক করেছি। আইন অনুযায়ী আমরা তার ফলাফল পেয়েছি। এবং হাইয়েস্ট কোর্ট অফ দ্য কান্ট্রি, সুপ্রিম অ্যাপিলেট ডিভিশন, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন, ওনারা তো সমস্ত কিছু শুনেছে, সব পক্ষের শুনেই তো তারা এই গ্যাজেটটা বাতিল করে নাই। তাহলে এখন আপনি এর চেয়ে বেশি এখন কি, তাইলে কি আবার আইন উপদেষ্টার মতামতের জন্য পাঠাবে এখন আপিল বিভাগ থেকে? না না, ওইটাই ধরেন আপিল বিভাগে, আপিল বিভাগে এটা হুম। যাওয়ার পরে এই গেজেটটা যদি আইন অনুযায়ী না হতো, অ্যাপিলেট হ্যাঁ, ডিভিশন তো বাতিল করে দিত। চিফ জাস্টিসের, অবভিয়াসলি। মানে চিফ জাস্টিসের সভাপতিত্বেই তো সেই অ্যাপিলেট ডিভিশনের রাইট, সিদ্ধান্ত হচ্ছে। তো তারা সেটা রাইট, বাতিল করে নাই। তো তারপরও রাইট। এদের মাথায় ঢুকতেছে না। কিন্তু হ্যাঁ। এখন যে না, বিষয়টা, এটা তো বিষয় না কনক ভাই, যেটা বললাম ইট ওয়াজ আ পলিটিক্যাল ডিসিশন, যেটা হুম, প্রথমেই নেওয়া হয়ে গিয়েছে যে দিবে না। এখন যেটাকে যেভাবে মানে আইন বিচার বিভাগের উপর এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা, আর কিছুই না। এখন ধরেন মানে আপনার এই ঘটনাটা, আমি গত 2 দিন ধরে আমার মাথায় যে বিষয়টা ঘুরছে আর কি, যে আপনার ধরেন কি হইতো, ধরেন একটা মেয়র পদে আপনি একটা শপথ নিতেন। আমি আপনার ওই গেজেটের পরে আমি একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে,
যে যাক বিএনপির একটা তরুণ নেতৃত্ব, দেখি কেমন পারফরমেন্স করে, একটু আমরা কয়দিন হলে আমরা একটু দেখতে পারতাম বা কিন্তু সেটা তারা করতে দিল না। এবং এখন দেখা যাচ্ছে, এবং এটা কিন্তু বেশ কিছু আইনের লঙ্ঘন। আমি বেশ কিছু দেখছিলাম যে সিটি কর্পোরেশন আইন, সংবিধানের অনুচ্ছেদ। আমি যদি একটু দেখাই রাইট। দর্শকদেরকে, আমার মনে হয় যে একটু আপনাদের কাছে ক্লিয়ার হবে বিষয়টা। ধরেন এখানে ধরেন এইটা তো আপনি দেখেছেন না ইশাক ভাই? হ্যাঁ, হ্যাঁ, এটা আমি পোস্ট করেছি। হ্যাঁ, এটা আমি হচ্ছে আমি স্থানীয়, আমার আমার এটা আমার কাছে একজন পাঠিয়েছিল। এটা হচ্ছে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইনের ধারা ২৭ থেকে ৩১ এর লঙ্ঘন। এই লঙ্ঘনের বিবরণটা হচ্ছে আইনগত বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও শপথ গ্রহণের আয়োজন না করা, সংবিধানের ২৭, ৩১ এবং ৫৯ অনুচ্ছেদের লঙ্ঘন, কারণ সমান সুরক্ষা, ন্যায় বিচার, স্থানীয় শাসনের অধিকারের লঙ্ঘন করা হয়েছে, সরকারি কর্মচারীদের আচরণবিধি, এটা লঙ্ঘন হচ্ছে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম এবং রাজনৈতিক পক্ষপাতদুষ্ট আচরণ, আদালত অবমাননা আইন ২০১৩, ট্রাইব্যুনাল বা আদালতের রায় উপেক্ষা করা, দুর্নীতি প্রতিরোধ আইন যদি প্রমাণিত হয় তাহলে এটির লঙ্ঘন হচ্ছে অবস্থানের ইচ্ছাকৃত অপব্যবহার, যা রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে হতে পারে, যেটি আসিফ মাহমুদরা, দুই আসিফ মিলেই সংঘবদ্ধভাবে করেছেন, এটা বলার কোনো অপেক্ষা রাখে না আর কি। তো অর্থাৎ আমি এই আপনি কিন্তু এটি নিয়ে এক ধরনের আন্দোলন করছেন, এক ধরনের আপনার সমর্থকরা, আপনার অনুসারীরা ধরেন আন্দোলনটা ধরেন একটু মিডামিডি আন্দোলন। অনেকে বলছে আরকি মিষ্টি, মিষ্টি আন্দোলন। যে আপনারা অবস্থান নিয়ে বসে আছেন, প্ল্যাকার্ড নিয়ে বসে আছেন, মেইন গেটে তালা লাগানো আছে, পেছনের গেট দিয়ে সব রকমের কাজ চলছে। তো এইটার সার্থকতা কি? অর্থাৎ এটা করে আপনারা আসলে এ হুম, জি, আসলে কং ভাই, তা আপনার তাহলে আগের একটা বক্তব্যের একটু রেশ ধরে শুরু করি। যে জি, আপনি বলেছেন যে পোস্ট দিয়েছিলেন আপনি যে এবার হয়তো একজন মেয়র পারফরমেন্স দেখতে পাবেন। আর টু বি অনেস্ট, এখন এটা বলতে অসুবিধা নাই। এটা আমরা কোনোদিনও, মানে আমরা বলতে আমি বুঝাচ্ছি, এবং আমি আমার রাজনৈতিক নেতা যাকে বোঝাই, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এটা আমরা টেক আপ করবো না। ইট উইল বি জাস্ট সেরেমোনিয়াল ওথ, আর কিছুই না। ঠিক আছে? কারণ এই সরকারের অধীনে থেকে মেয়র হয়ে আমি খুব বেশি কিছু অর্জন করতে পারবো বলে আমরা মনে করি নাই। দ্বিতীয়ত, একটা থ্যাঙ্কলেস জব। এখানে খুব সহজেই বিতর্কিত হওয়ার সুযোগ রয়েছে। এইটা আপনারা অতীতের মেয়রদের ক্ষেত্রে দেখেছেন। বিশেষ করে যখন ডেঙ্গু সিজন আসে বা মশার ব্যাপার আসে, বিভিন্ন বিষয়ে এনে একটা খুব সহজেই বিতর্কিত করে শেষ করে দেওয়া যায়। এইসব বিবেচনায় অবশ্যই এই সরকারের অধীনে আমি মেয়র হিসাবে কাজ করার আমার কোনো পরিকল্পনা আমার ছিল না। এটা শুধুই সেরেমনিয়াল হওয়ার কথা ছিল। তো দ্বিতীয় যে কথাটি আপনি বললেন যে আন্দোলন, তো আসলে আমরা ওই আন্দোলন তো করি নাই। এটা একটা অনেকটা প্রতীকী আন্দোলনই বলতে হবে, এবং বিষয়টা আন্দোলনে কেন গিয়েছি আমরা? জনগণকে তো জানাতে হবে যে এখানে যে এই হস্তক্ষেপে যে অনেকগুলা আপনাকে বলেছি, 50% বলেছি, আরো 50% বললে অনেক সময় পেরিয়ে যাবে। কিভাবে পদে, পদে হস্তক্ষেপ করা হয়, পদে, পদে বাধা দেওয়া হয় যাতে আমার প্রক্রিয়াটাই না আগায়। তো এই প্রক্রিয়ার অধীনে আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনের এমপি গ্যাজেট হবে। ৩০০ এমপি কে শপথ পড়ানো হবে এবং পুরাটাই ফেয়ার হবে। এটা ভাবার কোনো সুযোগ নাই। বিশেষ করে এখন একজন মেয়রের জন্য সবার আইজ অন ওয়ান পার্সন, তখন সবার চোখ ৩০০ দিকে থাকবে। তো ওই ৩০০ জনের মধ্যে ২০, ২৫, ৩০টা আসন যে ওই এনসিপির জন্য বন্দোবস্ত করে ঘোষণা করে দিয়ে দেওয়া হবে না, এটা আমি বিশ্বাস করি না। আমার বিশ্বাসটা তখনই বুঝে গিয়েছি যে চক্রান্তটা তো আসলে ওইটা। পুরাটা আমি বলছি না পুরা জাতীয় নির্বাচন নিয়ে যেতে, এটা সেটা হয়তোবা সম্ভব না। অনেক আসনেই হবে, এটা ম্যানিপুলেশন করতে করবে তারা। এইটা যে করা যায় এবং এটা যে হচ্ছে, এটা জনগণকে জানানোর জন্য এই মারামারি আন্দোলনটা আর কি, না যাতে মিডিয়া আসে আমাদের কথা শোনে, এই না আর কি। আর ধরেন একটা গুরুত্বপূর্ণ বিষয় হতো, আপনি যদি শপথ নিতেন, অর্থাৎ হচ্ছে দর্শকদেরকে বলি যে ওই যে ঢাকা সিটি কর্পোরেশনে একটা অনার বোর্ড থাকে না, যে মেয়রের নাম এবং কার্য হুম, তালিকার একটা মেয়াদ থাকে। তো সেই জায়গাটায় ধরেন হাসিনার একটা ফ্যাসিস্ট সহযোগী যে তাপস right. বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে হ্যাঁ। যুক্ত, যে তাপস হুম, হুম। মানে নানা ধরনের অপকর্ম এবং সর্বশেষে বঙ্গবাজার পুড়িয়ে দিয়েছে দখল করার জন্য। হ্যাঁ, তো হ্যাঁ, সেই এরকম একটা ফ্যাসিস্ট দুষ্টের নাম সিটি কর্পোরেশনের বোর্ডে থাকতো না যদি হ্যাঁ, ইশরাক হোসেন মেয়র হিসেবে শপথ নিতেন, কারণ ওটা বাতিল হয়ে যেত।
এখন এই জায়গাটা আসলে দেখেন যে ইতিমধ্যে কিন্তু এই যে বাচ্চা মানে আমাদের বাচ্চা উপদেষ্টা বলে অনেকে আরকি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। হুম। তার পিএস ১০০ কোটি টাকার দুর্নীতি করে ধরা পড়ছে। তা বা তারও বেশি, তারও বেশি। একটু একটু এখন ধরেন বেশি এসেছে অভিযোগটা। না, না এখন ৩০০ পিএস প্লাস। পিএস দুর্নীতি কি পিএস এর সিগনেচারে করতে পারে? জানে না, উপদেষ্টা জানে না যে পিএস দুর্নীতি করতেছে? পিএস সব করতে পারে? তার বাবা তার পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তার বাবা ট্রেড লাইসেন্স করছেন। তো এত কিছুর পরেও কিন্তু মানে সে কিন্তু শপথে বহাল এবং মানে জেনে না বুঝে সে কিন্তু তার মতো করে চালায় যাচ্ছে। তো এইসব উপদেষ্টাদেরকে নিয়ে এখন আমার কনসার্ন হচ্ছে বিএনপিরও ভাবা উচিত ওই যে ফেব্রুয়ারিতে নির্বাচন লাফালাফি না করে আদৌ এদের অধীনে নির্বাচন করে আপনারা কতটুকু সুষ্ঠুভাবে হুম। বের হয়ে আসতে পারবেন, জনমতের প্রতিফলন কতটুকু ঘটবে, আমার মনে হয় সে বিষয়টা নিয়ে চিন্তা করা উচিত। আ আ জনাব ইশরাক হোসেন, আমার কাছে তথ্য আছে এই যে আপনার গেজেটের পরে আপনাকে মেয়র হতে দেওয়া, না দেওয়া বা বর্তমান সময় পর্যন্ত আপনার দলেরও কিছু, কিছু নেতার ইনভলভমেন্ট আছে। যেটা আমার ফাইন্ডিংস আমি পাচ্ছি। যে কেউ চান যে তিনি মেয়র হবেন, কেউ চান যে তার স্ত্রী মেয়র হবে, কেউ চান যে তার ছেলে হুম। মেয়র হবে। তো আপনার এই জাতীয় কোনো অবজারভেশন আছে কিনা? আপনার জন্য হয়তো বিব্রতকর প্রশ্নটা। তারপরেও আপনার কাছ থেকে একটু জানতে চাই। না, যোগসূত্র তো আছেই। অনেকের সাথে অনেকের যোগসূত্র রয়েছে। বিএনপি একটা বৃহৎ দল। এখানে একাধিক যোগ্য প্রার্থী রয়েছে। যেকোনো পদের জন্যই, সেটা হোক এমপি বা মেম্বার অফ পার্লামেন্ট হোক বা অন্য যেকোনো জনপ্রতিনিধির লড়াইয়ে অনেক থাকে। তো যেহেতু অনেকেই যোগ্য ব্যক্তিরা রয়েছেন, সেই ক্ষেত্রে অনেক সময় কম্পিটিশন করতে গিয়ে সেটা অনেক সময় আপনার আনফেয়ার প্র্যাকটিস এর দিকেও চলে যায়। আনফেয়ার আপনার কিছু প্র্যাকটিস হয়। কিছু যেটা আমরা বলি, আমি এটা আসলে আবার বলতে চাচ্ছি না। আমি বলছি না যে আমাদের দলের কেউ এটা করছে। আমি বলছি এটা রাজনীতিতে হয় এবং বড় দলে হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো সেই জায়গাতে আ অনেকের সাথে যেহেতু অনেকের কানেকশন রয়েছে, সেটা ক কাজের ক্ষেত্রে হোক বা অন্যান্য রাজনৈতিক পরিমণ্ডলে হোক, এই ধরনের আমি অনেক কিছু শুনেছি, করেছি, কিন্তু আসলে কনক ভাই, আমার মন মানে ফাইনালি আমার টেক অন দ্যাট ম্যাটার ইজ, এটা থাকবে, এটা জেনেই রাজনীতিতে ভাই নামছি মাঠে। এগুলো ষড়যন্ত্র থাকবে, ইয়ে থাকবে। এজন্যই আমি অলওয়েজই চেষ্টা করেছি যে আমার নিজ শক্তিতে বা নিজের উদ্যোগে আমার যে কাজগুলো সেগুলো সম্পন্ন করা, যাতে আমার কারো প্রতি মুখাপেক্ষী না হতে হয়। এক্সেপ্ট ফর আমার যিনি নেতা, উনি ছাড়া আমি কারো মুখাপেক্ষী হই না। এবং আমি আমার নিজ শক্তিতে যা যতটুকু করার করে যাব। তাহলে পরে এইসব ষড়যন্ত্র আমাকে কিছু করতে পারবে না। এই বিশ্বাসটা আমি নিজেকে না নিয়ে আর আমিও কাজ আমাদের করে থাকি। আমাদের দীর্ঘদিনের অবজারভেশন মানে বিএনপির মধ্যে আওয়ামী লীগের মধ্যেও আছে বা অন্যান্য দলের মধ্যেও আছে। বিএনপির মধ্যে ওই যে নিজের নাক কেটে অপরের যাত্রাভঙ্গ এই প্রবণতাটা হুম, অনেক হুম, বেশি এবং আমার হুম, হুম, ধারণা অনেকে হয়তো মনে করে যে একটা ইয়াং লিডারশিপ যদি দায়িত্ব নেয় তাহলে হয়তো ভবিষ্যতে হয়তো আমাদের সেই জায়গাটা হয়তো আর হবে না। সো বেটার আমরাও ইন্টারনালি গেম খেলি, তাকে সুযোগ না দেই। তো এখন আপনাদের আন্দোলনটার আসলে কি পরিকল্পনা? আপনাদের যে আপনি বলছিলেন যে প্রতীকী আন্দোলন বা যারা সেখানে অবস্থান নিচ্ছে, হুম। অর্থাৎ মানে কি কোন একটা প্রতিকারে তো যেতে হবে, তাই না? আপনারা কি হ্যাঁ, কি রাইট। ভাবছেন? এখানে এখানে ২ টা বিষয়। একটা বিষয় হলো যে আপনি যখন আন্দোলনকারীদের কথা বললেন, অ্যা পুরা বিষয়টাই যেভাবে সূত্রপাত হয়েছে এবং যে পর্যায়ে গিয়েছে, আমি অনেস্টলি বলছি, একটা সম্পূর্ণ অর্গানিক আন্দোলন বলে যদি কিছু থাকে, যখন নগর ভবনের সামনে রাস্তা পুরা ভরে গেল। কাউকে আমি ফোন দিয়ে আনি নাই, কাউকে আহ্বান করে আনি নাই। জনগণ চলে এসেছে। হ্যাঁ? তারা এসে এবং এখানে রোদ বৃষ্টির মধ্যে তারা যে পরিশ্রম করেছে, মানে তারা জাস্ট তাদের ভালোবাসা থেকে, তারা আমার ভোটার, তারা চলে এসেছে। তো তাদের জন্য আমার খারাপ লাগছে। আর আমাদের বিষয়টি হলো যে আমরা কিন্তু এটা বিষয়টা অনেকটা জানতাম যে এখানে শপথ টা হবে না এবং তারা যে সংবিধান লঙ্ঘন করছে, তারা আইনকে লঙ্ঘন করছে, আদালতকে অবমাননা করছে। এই বিষয়টা জাতির সামনে তুলে ধরার জন্যই এই আন্দোলনটা আমরা করেছি এবং আমার বিশ্বাস যে এই আন্দোলনটা সফল হয়েছে। কারণ জাতি কিন্তু এটা জানতে পেরেছে, ১। ২ নাম্বার হলো যে এটা একটা পলিটিক্যাল ফাইট এও পরিণত হয়েছিল। আমি বিশ্বাস করি যে আমার দলের পয়েন্ট অফ ভিউ থেকে এই পলিটিক্যাল ফাইট এ আমরা জয়ী হয়েছি এবং মাঠের রাজনীতি, যেটা আমি আগে বলছিলাম যে বাংলাদেশের বাস্তবতা চেঞ্জ হয়ে যায় নাই। আমাদের যে জনভিত্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে জনসমর্থন, সেটাকে আমরা আবারও আরেকবার প্রমাণ করতে পেরেছি এবং
একটা টেন্ডেন্সি ছিল যে বিএনপি কে বাদ দিয়ে বিএনপি কে লাগবে কেন, অন্য মিলেই তো হয়ে যাবে নির্বাচন যথাসময় বা দেশ পরিচালনা হবে। কিন্তু সেটি যে আসলে নয়, বাংলাদেশের সিংহভাগ জনগণ যে, আমি বলতে পারি অ্যাবসেন্স অফ আওয়ামী লীগ, যে এখন সিংহভাগ সমর্থনই যদি এককভাবে ধরতে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি রয়েছে, এই জিনিসটা প্রতিষ্ঠা পেয়েছে। এগুলো ছিল আমাদের মূলত অবজেক্টিভ। ওই অবজেক্টিভ গুলো আমরা অর্জন করতে পেরেছি। এটা তো আমি তো আপনাকে যেটা বললাম, আমি তো ওখানে আমরা দায়িত্ব পালনই করার কথা ছিল না, এটা জাস্ট সেরেমোনিয়াল না, কাগজে কলমে থাকবে, এতটুকুই ছিল আমাদের ইন্টেনশন। বাট না, এর মধ্যে তারা এই করি জিনিসটাকে। তবে আমি মনে জি। করি যে আপনাদের আসলে আরেকটু কঠোর কিছু পদক্ষেপে যাওয়া উচিত, প্রয়োজনে কোর্টের কাছে যাওয়া উচিত যে এইসব হচ্ছে, এবং একটা 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 বিষয় সামনে আনা উচিত যে জি। আদালতের আদেশের পরে বা এই সিনারিও গুলোর পরে তারা যদি একটি মেয়র পদ নিয়ে যদি এতটা হীনমন্যতায় ভোগে, তো তাহলে আহ, জাতীয় নির্বাচন তাদের হাতে আসলে কতটুকু নিরাপদ। আমার মনে হয় যে এই বিষয়টি নিয়ে আপনাদের ভাবা উচিত, আপনাদের রাইট। এই ডাইরেকশনে যাওয়া উচিত, কারণ এই উপদেষ্টা পরিষদের পরিবর্তনের কথা আমরা প্রথম থেকেই বলছি। রাইট, রাইট। আপনারাও সুনির্দিষ্টভাবে কয়েকজন উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন, এবং আমরা যেটা মনে করি যে আসিফ বা নাহিদ বা সার্জিস, হাসনাত, এদের যে আন্দোলন, এদের যে ভূমিকা, তারা আমাদের কাছে রেসপেক্ট সারা জীবন পাবেন। হাসিনা রাইট। সরানোর ক্ষেত্রে তাদের যে ভূমিকা ছিল, কিন্তু সেই অ্যাবসলিউটলি। রেসপেক্টের জায়গাটা থেকে তাদের কোনো দুর্নীতি, তাদের কোনো অপকর্ম তো আমরা সমর্থন করব না। না, একটা কারোরটাই সমাধান করা যাবে না তো, তাহলে তো পুরো উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে গেল। এখন একজনকে তো এখন আপনি, আরেকজনকে আপনার রিপ্লেস সাথে করার আমার জন্য। একটা ভালো সম্পর্ক, বা আমি আপনাকে অনেকদিন থেকে চিনি। আপনি মেয়র পদে বসার পরে আমি আপনাকে অন্ধের মতো সমর্থন দিয়ে যাবো, এটা ভাবার কোনো কারণ নাই। না, না, অ্যাবসলিউটলি নট, কারণ আপনার অ্যাবসলিউটলি নট। প্রত্যেকটা বিষয় আপনাকে তখন জবাবদিহিতার আওতায় আপনি চলে আসবেন এবং আপনাকে জবাবদিহি করতে হবে। আমি মনে করি যে 100%। এভাবেই আমাদের কাজ করা উচিত এবং এভাবে জানা উচিত। জি। জনাব ইশরাক হোসেন, আমার মনে হয় যে আপনার মেয়র পদ নিয়ে যে জটিলতা বা যে আলোচনাগুলো হচ্ছিল, আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় দর্শকদের কাছে অনেকটুকুই পরিষ্কার হবে যে আসলে কি হয়েছিল, আসলে কি হচ্ছে। আপনি ভালো থাকবেন। নিশ্চয়ই আমরা পরবর্তী বিষয়গুলো অবজারভেশনে রাখছি, আহ, জি। এবং সে বিষয়গুলো নিয়ে আমরা নিশ্চয়ই নিকট ভবিষ্যতে আবারও আপনাকে পাবো, জি। আবারও বিস্তারিত কথা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, কোনো ভাই, সর্বশেষ একটু বলে শেষ জি, করতে চাই আপনার মাধ্যমে দর্শকদের প্রতি, যে দেখেন, এই জনগণের যতটুকুই বা যেই দুর্ভোগী সৃষ্টি হয়েছে সেটার কারণে প্রত্যেকটা সেকেন্ড আমার রক্তক্ষরণ হচ্ছে বুকে। আর আমি জেনে শুনেই যে এই ধরনের সমালোচনা হচ্ছে, এই ধরনের আলাপ আলোচনা হচ্ছে, এটা জেনে শুনেই তারপরেও আমি কন্টিনিউ করতে বাধ্য হয়েছি। ওয়াই? লং রানে এই উপদেষ্টা পরিষদ যে নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে পারবে কিনা, এই জিনিসটা জনগণকে বোঝানো দরকার, কারণ ক্লিন শিট দিলে তো হবে না। সো আমি এইটাই আপনার মাধ্যমে জনগণের কাছে বলতে চাই, যে হয়তো এখন আমার কথা অনেকে বিশ্বাসও করতে চাবে না বা ভুল বুঝবে, বাট আমি মনে করি যে আমি সঠিক কাজটি করেছি। মহান আল্লাহ তাআলা জানে, জনগণও একদিন ইনশাল্লাহ বুঝবে যে আমি কি কারণে এই যে পদক্ষেপটি করে নিয়েছি, আন্দোলন করেছি এবং কেন এটি করেছিলাম, আমার জন্য না, না, মেয়রশিপের অন্যায় জন্য না। অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আপনার সঙ্গে যেটি জি। করা হয়েছে সেটি হচ্ছে ক্লিয়ার কন্টেম্প্ট অফ কোর্ট, আদালতের আদেশ লঙ্ঘন, ব্যক্তিগত স্বার্থে, ব্যক্তিগত ইচ্ছায় আপনাকে বঞ্চিত করা, এবং আপনাকে বঞ্চিত করা মানে হচ্ছে প্রধানতম যে রাজনৈতিক কারোর দল সাথে হতে পারে, বিএনপিকে তাই না? বঞ্চিত করা, এবং রাইট। এই বিষয়গুলো যদি আনচ্যালেঞ্জ ছেড়ে দেওয়া হয় তাহলে তাদের আশকারা আরো বাড়বে এবং ক্রমাগত বাড়ছে, যেটি আমরা লক্ষ্য করছি। ইশাক হোসেন, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ কনক ভাই, ভালো থাকবেন তাহলে। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এতক্ষণ যারা অনুষ্ঠান শুনলেন, নিশ্চয়ই আপনি এই আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। আহ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আমি কিন্তু অনেক আগেই আমার এই অনুষ্ঠানে বলেছিলাম যে এতটা অনভিজ্ঞ কাউকে এলজিআরডির দায়িত্ব দেওয়া ঠিক হচ্ছে কিনা, এবং পরবর্তীতে আমাদের কাছে স্পষ্ট হচ্ছে ক্রমশ যে বিভিন্ন এলজিআরডি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ উন্নয়নের যে কাজগুলো হয়, ডেভেলপমেন্ট ওয়ার্কের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়, এবং সেখান থেকে নতুন দলের ফান্ড সংগ্রহের জন্যই তাকে সেখানে বসানো হয়েছে। এবং আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাচ্ছি, বাংলাদেশের যত স্থানীয় সরকার বিভাগ আছেন, মন্ত্রণালয়ে আছেন, কোন জায়গা থেকে কত টাকার ফান্ড, কত টাকার কমিশন, কত টাকার ঘুষ, আহ, কোথায় কোথায় গেছে, এই বিষয়গুলো নিয়ে কারো কাছে যদি যদি কোনো তথ্য থাকে, দয়া করে আমাকে জানান। আমার ইমেল অ্যাড্রেস আমি আপনাদেরকে দিচ্ছি, কনকসারওয়ার নিউজ@gmail.com। দয়া করে আমাকে জানান। নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো নিয়ে অনুসন্ধান করব।
ছাত্র আন্দোলন করে শেখ হাসিনাকে হটানোর জন্য আমরা ছাত্র নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল, যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাশীল, যারা আহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু আইনের বিপক্ষে বা ব্যক্তিগত স্বার্থ বা ব্যক্তিগত দুর্নীতিতে যদি কেউ সেই আন্দোলনের দোহাই দিয়ে জড়িয়ে পড়েন তাদেরকে আমরা কোনোভাবেই সমর্থন করব না। ইশরাক হোসেনের প্রতি যে অন্যায় হয়েছে তার জন্য মূলত দায়ী হচ্ছে উপদেষ্টা দুই আসিফের পাতানো ফাঁদে পড়েছেন ইশরাক হোসেন, এবং আশা করি এটি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে আজকের এই আলোচনায়। জাতীয় নির্বাচন এই জাতীয় উপদেষ্টাদেরকে রেখে আদৌ সম্ভব কিনা সেটি চিন্তার ভার আপনাদের উপর ছেড়ে দিলাম, এবং আশা করি বিএনপির নেতৃত্ব এই বিষয়টি নিয়ে ভাববেন। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।